আপনারা জানেন যে বর্তমান বিশ্বে কিন্তু ৩০০ মিলিয়ন মানুষ এই অ্যাজমা রোগে আক্রান্ত এবং প্রতিদিন প্রায় ১,০০০ মানুষ এই অ্যাজমা রোগে মারা যায় এবং যাদের মারা যায় তাদের দেখা যায় যে ৯০ থেকে ৯৫% মানুষের কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত দেশের রোগীরাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মারা যায়। কারণ আমাদের সবার ধারণা যে আমার যদি মা বাবার অ্যাজমা থাকে তাহলে বাচ্চাদের হয়তো অ্যাজমা হয়। তো অনেক সময় দেখা যায় যে মা বাবার অ্যাজমা নাই, কিন্তু যে আসতেছে যে রোগী তাকে অ্যাজমা ধরা পড়ে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি ডাক্তার সুশান্ত কুমার পাল, বক্ষব্যাধি মেডিসিন, ব্রঙ্কোস্কোপি ও থোরাকোস্কোপি বিশেষজ্ঞ হিসেবে আছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের কাছে অনেক রোগী আসেন যে যাদের অ্যাজমা থাকে বা হাঁপানি থাকে। আপনারা সবাই জানেন অ্যাজমা কিন্তু খুবই পরিচিত একটি রোগ এবং আমাদের রোগীরা কিন্তু সবাই বলে যে স্যার আমার তো হাঁপানির সমস্যা আছে। এবং আপনারা জানেন যে বর্তমান বিশ্বে কিন্তু ৩০০ মিলিয়ন মানুষ এই অ্যাজমা রোগে আক্রান্ত এবং প্রতিদিন প্রায় ১,০০০ মানুষ এই অ্যাজমা রোগে মারা যায় এবং যাদের মারা যায় তাদের দেখা যায় যে ৯০ থেকে ৯৫% মানুষের কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত দেশের রোগীরাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মারা যায়। এখন আমাদের সবার যখন আমরা বলি যে আপনার তো অ্যাজমা আছে, আপনার তো অ্যাজমা রোগ ধরা পড়ছে, তখন বলে যে আমার অ্যাজমার কারণ কি? কারণ আমাদের সবার ধারণা যে আমার যদি মা বাবার অ্যাজমা থাকে তাহলে বাচ্চাদের হয়তো অ্যাজমা হয়। তো অনেক সময় দেখা যায় যে মা বাবার অ্যাজমা নাই, কিন্তু যে আসতেছে যে রোগী তাকে অ্যাজমা ধরা পড়ে। আজকে আমি আপনাদের বলবো এই অ্যাজমার কারণসমূহ কি, এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। অ্যাজমার যে কারণ, এই কারণকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ আর হচ্ছে বাহ্যিক কারণ। আমি প্রথমে অভ্যন্তরীণ কারণ দিয়ে শুরু করি। অভ্যন্তরীণ কারণ প্রথম যে কারণটা সেটা বলতে আমরা জেনেটিক, মানে বংশগত। অর্থাৎ কারোর যদি মা বাবা বা ভাই বোনের যদি অ্যাজমা থাকে তাহলে কিন্তু তারও বা সেই তার বাচ্চা যে থাকে তারও কিন্তু অ্যাজমা হওয়ার একটা সম্ভাবনা থাকে। ২ নম্বর যেটা হচ্ছে হরমোনগত সমস্যা। হরমোনের কারণে কিন্তু হরমোন পরিবর্তনের কারণে কিন্তু অনেকে অ্যাজমা হতে পারে। আমরা কিন্তু অনেক রোগী পাই যে বলে আপনার কতদিন ধরে শ্বাসকষ্ট, তখন বলে যে স্যার আমার তো বাচ্চা হয়েছিল, বাচ্চার পর থেকে কিন্তু আমার শ্বাসকষ্ট। অর্থাৎ এই যে হরমোনের পরিবর্তন হয়, যে বাচ্চা মা মানে যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন যে হরমোনগত পরিবর্তন হয়, হরমোনগত পরিবর্তনের কারণে কিন্তু অনেক সময় আপনার অ্যাজমা হতে পারে। ৩ নম্বর যেটা সেটা বলবো, অনেক সময় আমাদের কি থাকে, অনেক মানসিক চাপ থাকে। এই মানসিক চাপ থেকে কিন্তু অনেক সময় অ্যাজমা রোগের লক্ষণ দেখা দিতে পারে। এটা হচ্ছে আমাদের মেইনলি অভ্যন্তরীণ কারণ। আর যদি বলি বাহ্যিক কারণ, এই বাহ্যিক কারণ হিসেবে কিন্তু প্রধানত এখন অনেক বেশি। এর ভিতরে প্রথম যেটা হচ্ছে অ্যালার্জেন। অ্যালার্জেন বলতে আমরা সাধারণ ভাষায় এটা বলতে অ্যালার্জি। অর্থাৎ কোনো খাদ্য খাবারের যদি আপনার অ্যালার্জি আছে কিনা, এটা কিন্তু আপনার একটা অ্যাজমা হওয়ার একটা কারণ হতে পারে। আমরা অ্যালার্জি বলতে প্রথমত খাদ্য খাবারকে বুঝি, কিন্তু খাদ্য খাবার বাদেও কিন্তু আরো অনেক ধরনের অ্যালার্জি আছে। কারো আছে ডাস্ট অ্যালার্জি, অর্থাৎ ধুলাবালিতে গেলে তার কিন্তু এই কাশি বা শ্বাসকষ্ট বাড়ে। আর কারো কাছে আছে গরমে গেলে তার কিন্তু গা হাত পা ঘামে, ঘামার পরে কাশি শ্বাসকষ্ট বাড়ে, যেটা বলে আমার হট অ্যালার্জি। অনেক আছে কোল্ড অ্যালার্জি, যাদের দেখা যাচ্ছে ঠান্ডা পানিতে হাত দিলে তার যে কাশি শ্বাসকষ্ট আছে এগুলো কিন্তু বাড়ে। অর্থাৎ এই অ্যালার্জি কিন্তু একটা বাহ্যিক কারণ, অন্যতম কারণ। ২ নম্বর হচ্ছে যারা ধূমপান করেন। ধূমপানও কিন্তু অনেক সময় অ্যাজমা রোগের কারণ হিসেবে আপনাদের অনেক সময় দেখা দিতে পারে। ৩ নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে বায়ু দূষণ। আপনারা জানেন আমাদের কিন্তু বর্তমান যে এই বিশ্বে কিন্তু বায়ু দূষণ অত্যন্ত উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই বায়ু দূষণ কারণে কিন্তু হচ্ছে আপনার অ্যাজমা রোগ হতে পারে। এগুলো বাদেও অনেক সময় দেখা যায় যে আপনার যদি কারোর কোনো মানে কি বলে ওষুধ, যেমন অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ যেগুলো বলে NSAID, এই ওষুধে যদি কারোর যদি সংবেদনশীলতা থাকে বা অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাজমা হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে অনেকের আমরা কিন্তু পাই, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে পাই, যে যাদের বাসায় এখন অনেকে কি করেন, পশু পাখি পালন করেন অথবা কুকুর বা বিড়াল কিন্তু পালন করেন। এই পশু পাখির যে লোম বা বিড়াল বা কুকুরের যে লোম, এই লোমেও কিন্তু অনেকের অ্যালার্জির সমস্যা থাকতে পারে এবং এখান থেকে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাজমা রোগ হতে পারে। এরপরে যেটা কারণটা বলবো সেটা হচ্ছে আমাদের ভাইরাল ইনফেকশন। আমাদের অনেক রোগী থাকে যাদের দেখা যাচ্ছে যে বারবার মানে অল্প অল্প জ্বর হয়, গলা ব্যথা করে, নাক দিয়ে পানি পড়ে, হাঁচি হয়, এগুলো কিন্তু অনেক সময় ভাইরাস দিয়ে হয়। এই ভাইরাসের কারণে কিন্তু অনেক সময় আপনার অ্যাজমা রোগ হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের ধুলাবালি থাকে, এই ধুলাবালিতে অনেক সময় অণুজীব থাকে যেগুলোকে আমরা মাইটস বলি। এই মাইটসের কারণে কিন্তু আপনার অনেক সময় অ্যাজমা হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের বসন্তকাল, যখন এই বসন্তকাল আসে তখন কিন্তু অনেকে অ্যাজমার প্রকোপটা বেড়ে যায়। কারণ কি? কারণ ওই সময় বিভিন্ন পরাগরেণু, ফুলের যে পরাগরেণু থাকে এগুলোতে অনেকে অ্যালার্জি থাকে। এই যে ফুলের যে পরাগরেণু, এই পরাগরেণুতে কিন্তু অনেকের অ্যালার্জেন থাকে বা অ্যালার্জি থাকে এবং সেখান থেকে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাজমা রোগ হতে পারে। তাহলে যদি আমরা বলি তাহলে প্রধানত ২টা কারণে মেইনলি আমাদের অ্যাজমা হয়। একটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ কারণ, যেখানে জেনেটিক বৈশিষ্ট্য, হরমোন সমস্যা, কি জন্য মানসিক চাপ, এগুলো থেকে হতে পারে। আর বাহ্যিক কারণের ভিতরে আছে যেগুলো বললাম, যে আপনার বায়ু দূষণ, বিভিন্ন অ্যালার্জেন, এটা খাদ্য হতে পারে, রাসায়নিক দ্রব্য হতে পারে, ওষুধ হতে পারে, পরাগরেণুতে হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে ধূমপান করেন, ধূমপান থেকে কিন্তু হতে পারে।
এবং অনেক সময় যে পশু পাখি পালন করেন, পশু পাখির যে লোম, এগুলোতেও কিন্তু আপনার মেনলি অ্যাজমা রোগ হতে পারে। অর্থাৎ শুধুমাত্র যে আপনার মানে মা বাবার অ্যাজমা থাকলে অ্যাজমা হবে, এটা কিন্তু এখন ঠিক না। মা বাবার অ্যাজমা বাদেও এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক রোগী পাই যে তার মা বাবার কোনো অ্যাজমা নাই, কিন্তু এই বাহ্যিক যে কারণগুলোর কথা বললাম, এই কারণগুলোর কারণে কিন্তু তার অ্যাজমা রোগ হতে পারে। সবাইকে ধন্যবাদ।